হাই, আমি অর্জুন দাস। আজকে আমি আলোচনা করব বিএড সেকেন্ড সেমিস্টারের কোর্স 8A। কোড নাম্বার হলো 1.2.8A। সেখানে ইউনিট 2 এর সাব ইউনিট 1। তো এই যে কোর্স 8A এর নাম হলো নলেজ অ্যান্ড কারিকুলাম এবং ইউনিট 2 এর নাম হলো ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। তার ভিতরে আজ আমরা যেটা আলোচনা করব সেটার নাম হলো সিগনিফিকেন্স অফ ফিলোসফি ইন এডুকেশন। শিক্ষায় দর্শনের তাৎপর্য, সিগনিফিকেন্স অফ ফিলোসফি ইন এডুকেশন। তারপরে আমি চলে যাচ্ছি দর্শনের ধারণা, কনসেপ্ট অফ ফিলোসফি। প্রথমে যেহেতু এখানে দর্শন বলা হয়েছে সেখানে সেই জন্য দর্শন সম্পর্কে আমরা প্রথমে একটু ধারণা দেব। দর্শন মানে কি? সাধারণত অনেকভাবে দেখা, দর্শন মানে গভীরভাবে দেখা। হ্যাঁ, কথাটা সেরকমই, সাধারণ দেখা আর গভীরভাবে দেখা এরকমই। যেমন একজন শিক্ষক ব্ল্যাকবোর্ডে একটি এস আঁকালেন, ইংরেজি PQRS এস লেটারটি আঁকালেন। তো তিনি এস লেটারটি আঁকানোর পরে বিভিন্ন সামনের যারা শিক্ষার্থী আছে, ছাত্রছাত্রীরা, তাদের কাছে জিজ্ঞাসা করলেন, বলো তো এটা কি? তখন দেখে কেউ বললো এটা ইংরেজিতে এস অক্ষর, কে বলল না না এটা একটা দড়ি যেন পড়ে আছে, আবার কেউ বললো না না এটা একটা সাপের মতো দেখতে, আবার কেউ বললো না এটা বাংলার যে 4 অক্ষর আছে তার দুটো অংশ কাটা আছে, আবার কেউ বললো না এটা ইংরাজি যে 8 আছে তার দুটো অংশ কাটা আছে। তো এখানে একটাই জিনিস দেখে বিভিন্ন শিক্ষার্থীরা তাদের তাদের মতো করে চিন্তা ভাবনা দিয়ে তার একটা ব্যাখ্যা দিল। এই যে প্রত্যেকের নিজস্ব আলাদা আলাদা চিন্তা ভাবনা, এটাকেই বলা হয় দর্শন। যেমন দেখা যাচ্ছে কেউ কেউ জীবনে ডাক্তার হতে চায়, কেউ মাস্টার হতে চায়, আবার কেউ সিভিল সার্ভেন্ট অর্থাৎ সাধারণ মানুষের জন্য কাজ করতে চায়, কেউ আবার ভালো ছবি আঁকতে চায়। এটা হলো তাদের জীবন দর্শন। সে একটা জীবনকে যেভাবে হওয়া উচিত বলে তার মনে হয়, সে দেখে একটা জীবন যেভাবে হওয়া উচিত বলে সে মনে করে বা সে দেখে, সেটা হলো তার জীবন দর্শন। ঠিক এইরকমই যে কোনো জিনিস নিয়ে বিভিন্ন একজনের বা একাধিক জনের যে মত, যে মতবাদ, তাকেই বলা হয় দর্শন। সেই অর্থে আমরা প্রত্যেকটা মানুষই ধরুন ছোট ছোট দার্শনিক। এবার দেখা যাক ঠিক তার পরে যখন আমরা আসব, দর্শন শব্দের এখানে ব্যাখ্যা করা হয়েছে। দর্শন শব্দটি ফিলোসফি দুটো শব্দ থেকে নেওয়া হয়েছে, গ্রিক শব্দ ফিলো এবং সোফিয়া। ফিলো শব্দের অর্থ হলো লাভ ইংরেজিতে, এবং সোফিয়া শব্দের অর্থ হলো নলেজ। অর্থাৎ লাভ শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা এবং নলেজ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। অর্থাৎ একসাথে তাহলে যদি বলা হয় ফিলোসফি শব্দের অর্থ কি? জ্ঞানের প্রতি ভালোবাসা। এরপরে আমরা দেখব এই প্রসঙ্গে সক্রেটিস মহাশয় কি বলেছেন। সক্রেটিস মহাশয় বলেছেন দর্শনের মূল কাজ হলো সত্যানুসন্ধান। এই যে প্রথমেই বলেছিলাম যে এক একজনের মতে এক এক চিন্তাধারা এক এক রকম। যেমন মহান দার্শনিক সক্রেটিস মহাশয়ের মতে দর্শনের মূল কাজ কি? সত্যানুসন্ধান। আবার অন্য যদি কোনো দার্শনিক থাকে তার মতে দর্শনের চিন্তা ভাবনা অন্যরকম হতে পারে। গভীরভাবে যে দেখা, বিভিন্ন তার নিজস্ব যে মত প্রত্যেকটা ব্যক্তির, সেটাই হলো দর্শন। আচ্ছা, দেখা যাক এরপরে আমরা যাব কোথায়। আমাদের যে মূল টপিক এবার আসি, শিক্ষা দর্শনের ধারণা, কনসেপ্ট অফ
এডুকেশনাল ফিলোসফি। এখানে আমরা শিক্ষা দর্শন যে শিক্ষা দর্শন কি জিনিস সেটা সম্পর্কে একটা ধারণা নেব। প্রথম লাইনে কি বলা হয়েছে, 1 নম্বর পয়েন্টে, ফিলোসফি অফ এডুকেশন ইজ দ্য ক্রিটিসিজম অফ দ্য জেনারেল থিওরি অফ এডুকেশন। ফিলোসফি অফ এডুকেশন অর্থাৎ যে শিক্ষা দর্শন, শিক্ষার যে দর্শন, তার কাজ কি, সেটা কি জিনিস, ইজ দ্য ক্রিটিসিজম অফ দ্য জেনারেল থিওরি অফ এডুকেশন। অর্থাৎ শিক্ষার যে নানা রকম প্রক্রিয়া, শিক্ষার যে নানা রকম থিওরি, শিক্ষার যে নানা রকম চিন্তা ভাবনা, সেটা সম্পর্কে আলোচনা, সমালোচনা এগুলো করে থাকে হলো শিক্ষা দর্শন। অর্থাৎ কি বলা যায়, প্রথমে কি বলেছিলাম যে দর্শন মানে হচ্ছে বিভিন্ন জনের চিন্তা, মতধারা, এটা হচ্ছে দর্শন। সুতরাং শিক্ষার ক্ষেত্রে তাহলে কি হবে, যে শিক্ষা কেমন হওয়া উচিত, শিক্ষার ধারা কেমন হওয়া উচিত, শিক্ষার প্রক্রিয়া কেমন হওয়া উচিত, শিক্ষার যে বিভিন্ন কাজ আছে প্রচুর, সেগুলো কেমন হওয়া উচিত, সেটাই হচ্ছে আলোচনা করে কে, শিক্ষা দর্শন। এর পরবর্তী আরেকটা পয়েন্টে আমরা দেখব কি লেখা আছে, দর্শনের যে শাখা শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, গবেষণা ইত্যাদি করে থাকে, তাই হলো শিক্ষা দর্শন। অর্থাৎ তাহলে এটা কি বুঝলাম একটা জিনিস, যে শিক্ষা দর্শন হলো দর্শনেরই একটা ভাগ। তার মূল কাজ কি, যে শিক্ষার যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, যেমন স্কুলের পাঠ্যক্রম কি হবে, পড়ানো কি হবে, কলেজে কি পাঠ্যক্রম হবে, কেমন গবেষণা হবে, কেমন রিসার্চ ফেলোশিপ দেওয়া হবে, ইত্যাদি যে নানা জিনিস নিয়ে কোনটা করলে ঠিক হবে, কোনটা করলে ভুল হবে, শিক্ষা দর্শন এইগুলো নিয়ে আলোচনা করে থাকে। তার পরবর্তী পয়েন্ট কি আছে, ডক্টর আজাহার আলী তিনি কি বলেছেন, শিক্ষা দর্শনের কাজ হলো দার্শনিক জ্ঞান ও পদ্ধতির প্রয়োগের মাধ্যমে শিক্ষার সমস্যা সমাধান করা। ডক্টর আজাহার আলীর মতে শিক্ষা দর্শনের কাজ দার্শনিক জ্ঞান ও পদ্ধতি প্রয়োগের মাধ্যমে, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে, কোন একটা নতুন পাঠ্যক্রম তৈরি হলো, বা কোনো একটা নতুন নিয়ম চালু হলো, বা কোনো পরীক্ষার পদ্ধতি নতুন তৈরি হলো, সেক্ষেত্রে সমস্যা দেখা দিল। তো সেই যে সমস্যার সমাধান করে কে, শিক্ষা দর্শন। কিভাবে, দার্শনিক জ্ঞান ও পদ্ধতি প্রয়োগের মাধ্যমে। এটি হলো ডক্টর আজহার আলীর মত। এর পরবর্তী ক্ষেত্রে আমরা চলে যাব শিক্ষা দর্শনের পরিধি, স্কোপ অফ এডুকেশনাল ফিলোসফি। স্কোপ বা পরিধি বলতে কি বোঝায়, যে কোনো বিষয়ের পরিধি বলতে বোঝায় সেই বিষয়ে আলোচ্য সমগ্র বিষয়বস্তু। সেই হিসাবে দেখতে গেলে শিক্ষা দর্শনের যে পরিধি সেটা অনেকটাই বড়, কিন্তু সংক্ষেপে যদি বলা যায় তাহলে বলতে হয় যে শিক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয় ও সমস্যা সমাধানের পথ। এবার আমরা কয়েকটি পরিধি দেখে নেব। প্রথমে 1 নম্বর কি বলা হয়েছে, যে শিক্ষার লক্ষ্য। শিক্ষার লক্ষ্য শিক্ষা দর্শনের আলোচনার বিষয়, মানে শিক্ষার কি লক্ষ্য হবে, অর্থাৎ জীবনের কি লক্ষ্য হবে, সেই হিসাবে যে শিক্ষা তৈরি হয়। কারণ একটা শিক্ষা অর্থ হলো কোন একটা মানুষের জীবনকে তৈরি করা, তার জীবনের কি লক্ষ্য হবে সেটা নির্ধারিত করে শিক্ষা, আর সেই শিক্ষার লক্ষ্য নির্ধারিত করে হলো শিক্ষা দর্শন। তা শিক্ষা দর্শন শিক্ষার লক্ষ্য নির্ধারিত করে দেয়, এই জন্য শিক্ষার লক্ষ্য শিক্ষা দর্শনের আলোচিত বিষয়। তারপরের পয়েন্ট হলো শিক্ষার উপাদান ও তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, দ্য রিলেশনশিপ অফ দ্য ভেরিয়াস ফ্যাক্টরস অফ দ্য ফিল্ড অফ এডুকেশন। শিক্ষার যে বিভিন্ন উপাদান আছে, যেমন শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠান, পুস্তক,
এই যে নানা রকম জিনিস, এর মধ্যে কোন কোন উপাদানগুলি শিক্ষার জন্য থাকবে এবং তাদের মধ্যে সম্পর্ক কেমন হবে সে বিষয়েও আলোচনা করে শিক্ষা দর্শন। তারপরে পয়েন্ট হলো জ্ঞান তত্ত্ব বা এপিস্টেমোলজি। জ্ঞান তত্ত্ব শব্দের অর্থ হলো কোনো জ্ঞান সম্পর্কে বিভিন্ন জিনিস জানা, যেমন একটা জ্ঞান কোথা থেকে আসলো, কত রকম দিক থেকে জ্ঞান আমাদের আসে, কোন কোন জ্ঞানগুলো নেওয়া উচিত, কোন কোন জ্ঞান আমাদের নেওয়া উচিত না, কোন কোন জ্ঞানগুলোকে পরবর্তীকালে প্রয়োগ করা উচিত, কোন কোন জ্ঞানগুলো শুধুমাত্র নেওয়া ঠিক আছে কিন্তু পরবর্তীকালে আর তার প্রয়োগ করা উচিত না। এই যে নানা রকম জিনিস, সেগুলি আলোচনা করে থাকে শিক্ষা দর্শন। তার পরবর্তী হলো মূল্যবোধ বিদ্যা বা অ্যাক্সিওলজি। শিক্ষা মানুষের মূল্যবোধ তৈরি করে। এই কারণের জন্য একজন শিক্ষার্থীর ভিতরে কেমন তার মূল্যবোধ গড়ে ওঠা উচিত সেটা শিক্ষা দর্শন দেখে থাকে। তা শিক্ষা দর্শন হলো সাধারণ মানুষ যারা শিক্ষা গ্রহণ করছে তাদের ভিতরে মূল্যবোধ তৈরি করে। তারপরে কি বলেছে, শিক্ষা ও সমাজের অন্যান্য অংশের সঙ্গে সম্পর্ক। এখানে সমাজের অন্যান্য অংশ বলতে যেমন রাজনৈতিক ব্যবস্থা, ধর্মীয় ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, সাংস্কৃতিক ব্যবস্থা ইত্যাদির সঙ্গে যাদের যে শিক্ষা ব্যবস্থা তার জন্য সম্পর্ক থাকে। অর্থাৎ কোথাও কোনো ধর্মীয় যাতে এমন কিছু শিক্ষার ভিতরে আলোচিত না হয়, শিক্ষার ভিতরে প্রবেশ না করে যেখানে কোনো ধর্মের উপর বিশেষ জোর দেওয়া হয়। আবার অর্থনৈতিক ব্যবস্থা বলতে বোঝাচ্ছে যেমন কোনো অঞ্চলের অর্থনৈতিক অবস্থা দেখা যাচ্ছে খুবই খারাপ, তো সেখানে শিক্ষা ব্যবস্থা যেন সেই খারাপ অর্থনৈতিক অবস্থার মধ্যেও চলতে পারে সেই দিকে লক্ষ্য রাখে শিক্ষা দর্শন। এবং রাজনৈতিক অবস্থা, কখনোই একটি শিক্ষার ভিতরে যাতে রাজনৈতিক পরিস্থিতি না আসে সে বিষয়ে লক্ষ্য রাখে শিক্ষা দর্শন। এরপরে আমরা এর পরবর্তী ক্ষেত্রে চলে যাব, শিক্ষা দর্শনের প্রকৃতি। শিক্ষা দর্শন কেমন হয়, প্রকৃতি। এখানে মোট 5টি পয়েন্ট দেওয়া আছে। প্রথম পয়েন্ট কি আছে, এটি দর্শন ও শিক্ষার সেতুবন্ধ হিসাবে কাজ করে। অর্থাৎ দর্শন ও শিক্ষা দুটো যে আলাদা জিনিস তাদের মধ্যে পরস্পর যোগাযোগ ব্যবস্থা করে শিক্ষা দর্শন। শিক্ষা দর্শন বিভিন্ন দার্শনিক তত্ত্ব, দৃষ্টিভঙ্গি, অভিমত ও অভিজ্ঞতালব্ধ জ্ঞান বা সত্য প্রতিনিয়ত প্রয়োগ করে শিক্ষার অগ্রগতি ত্বরান্বিত করছে। তাই শিক্ষা দর্শন হলো an important branch of applied philosophy। অর্থাৎ যে ফলিত দর্শন তার একটি গুরুত্বপূর্ণ শাখা হলো শিক্ষা দর্শন। তারপরে পয়েন্ট কি আছে, শিক্ষা দর্শন শিক্ষাক্ষেত্রে দার্শনিক সার্বজনীন তথ্যাদির সংরক্ষণ ও প্রয়োগ করে শিক্ষাকে আরো প্রগতিশীল করেছে। অর্থাৎ শিক্ষাক্ষেত্রে যে বিভিন্ন দার্শনিক তথ্য আছে সেখানে সেগুলিকে সংরক্ষণ করেছে, তাদের যথাযথ ক্ষেত্রে তাদের প্রয়োগ করেছে এবং যেটি সকলের ক্ষেত্রে উপযুক্ত এমন জিনিসগুলো শিক্ষাক্ষেত্রে এনে দিয়ে সেটাকে আরো প্রগতিশীল করেছে। তারপরে পয়েন্ট হচ্ছে শিক্ষা দর্শন শিক্ষা সংক্রান্ত সমস্যাগুলির যৌক্তিক সমাধানের উপায়গত কাঠামো দান করে। শিক্ষাক্ষেত্রে প্রচুর সমস্যা আছে যেগুলো কোনো প্ল্যান তৈরি করতে গেলে সমস্যা, বিভিন্ন পাঠ্যক্রমের সমস্যা, পরীক্ষার ক্ষেত্রে সমস্যা, এই সমস্যাগুলি যুক্তিগত দিক দিয়ে সমাধানের উপায় দেয় শিক্ষা দর্শন এবং তার জন্য যে স্ট্রাকচার বা কাঠামো তৈরি করে সেটিও শিক্ষা দর্শন। অর্থাৎ কোনো এক স্কুলে একটি সমস্যা হলো, তারপর সেই সমস্যাটি সেই মুহূর্তে সমাধান করা হলো এবং তাই শিক্ষা দর্শন যে করে সেই সমস্যাটি সমাধান করার পরে তার জন্য একটা স্ট্রাকচার তৈরি করলো, একটা কাঠামো তৈরি করলো যাতে সেই রকম সমস্যা ভবিষ্যতে আবার যদি হয় তাহলে সেই পথেই সমাধান করা হবে। তারপরের পয়েন্টটা খুবই সোজা, শিক্ষা দর্শন হলো একটি দার্শনিক প্রক্রিয়া
দর্শনের একটি শাখা হিসাবে এই প্রক্রিয়ায় মূল লক্ষ্য হলো দার্শনিক মতবাদ, তত্ত্ব, তথ্য প্রভৃতির সাহায্যে দার্শনিক পদ্ধতি প্রয়োগের মাধ্যমে শিক্ষার সমাধান করা। এবং সর্বশেষ পয়েন্ট হলো শিক্ষা দর্শন একটি ব্যাপক প্রক্রিয়া। এখানে শিক্ষা ও সংস্কৃতির যাবতীয় তথ্য অন্তর্ভুক্ত করা হয় এবং তাদেরকে মূল্যবোধের সঙ্গে যুক্ত করা হয়। অর্থাৎ কোনো শিক্ষাক্ষেত্রে যে সেই স্থানের সংস্কৃতি যে আছে তার সঙ্গে মূল্যবোধ একসাথে মানুষের কিভাবে তৈরি হবে, শিক্ষার মাধ্যমে কি করে মূল্যবোধ তৈরি হবে এবং শিক্ষার মাধ্যমে সংস্কৃতির দ্বারা কি করে মূল্যবোধ তৈরি হবে, এই বিষয়টি যে দেখে সে হচ্ছে শিক্ষা দর্শন। এর পরবর্তী ক্ষেত্রে আছে শিক্ষা দর্শনের তাৎপর্য, সিগনিফিক্যান্স অফ এডুকেশনাল ফিলোসফি। অর্থাৎ শিক্ষা দর্শনের কি প্রয়োজন, কি গুরুত্ব আছে সেগুলো আমরা এবার দেখে নেব এক এক করে। প্রথমে কি আসছে, শিক্ষার লক্ষ্য নির্ধারণ। কোনো দেশের বিভিন্ন দেশের শিক্ষার লক্ষ্য এক হয় ঠিকই, কিন্তু তার ভিতরে আবার আলাদা থাকে, কারণ বিভিন্ন স্থান অনুসারে, দেশ অনুসারে চাহিদা আলাদা হয়, সাধারণ মানুষের প্রয়োজন আলাদা হয়, সেখানকার মানুষদের দর্শন আলাদা হয়। সেই অনুসারে শিক্ষার লক্ষ্য নির্ধারণ করে শিক্ষা দর্শন। সেই অনুসারে শিক্ষার লক্ষ্য নির্ধারণ করে কে? শিক্ষা দর্শন। অর্থাৎ শিক্ষা দর্শনের একটু অন্যতম প্রধান কাজ হলো শিক্ষার লক্ষ্য নির্ধারণ করা, মানুষের জীবনের লক্ষ্য নির্ধারণ করে দেওয়া। তার পরের পয়েন্ট কি আছে, শিক্ষাক্রম ও পাঠ্যসূচি প্রণয়ন। অর্থাৎ কারিকুলাম কিভাবে তৈরি হবে এবং এই যে শিক্ষাক্রম, যেমন 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এই যে শিক্ষাক্রম ক্রমে 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 ধাপে ধাপে উপরে উঠছে, এটা ঠিক করে দেয় কে? শিক্ষা দর্শন। এটা ঠিক করে দেয় শিক্ষা দর্শন। আবার দেখা যাচ্ছে সিস্টেম করা হয়েছে, আগে যেমন ছিল 10+2 সিস্টেম, 10+2+3, এই যে পরপর ধাপে ধাপে সিস্টেম করে দেওয়া হচ্ছে, এটা ঠিক করে দেয় শিক্ষা দর্শন। শিক্ষা দর্শনের এখানেই গুরুত্ব বা প্রয়োজনীয়তা। তারপরে কি বলা হয়েছে, শিক্ষণ পদ্ধতি নির্বাচন। কোন একটি স্থানের পারিপার্শ্বিক অবস্থা, শিক্ষার্থীদের মানসিক চাহিদা, এইসবের উপর ভিত্তি করে শিক্ষণ পদ্ধতি নির্বাচন হয়। যেমন দেখা যাচ্ছে কোনো একটি জায়গায় যেখানে ঠিকঠাকভাবে বিদ্যুৎ পৌঁছায়নি, তো সেখানে যদি বলা হয় যে প্রজেক্টরের মাধ্যমে ক্লাস নিতে হবে, তাহলে সেটা সম্ভব না। আবার কোনো একটি জায়গায় দেখা যাচ্ছে সেখানে প্রজেক্টরের জন্য যে উপযুক্ত সরবুজ ক্লাসরুম রয়েছে, তা সত্ত্বেও দেখা যাচ্ছে সেখানে প্রজেক্টরে ক্লাসই হচ্ছে না, সেখানে ব্ল্যাকবোর্ডের ক্লাস হচ্ছে, সেটা করা যাবে না। এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থান ভেদে যে শিক্ষণ পদ্ধতি আলাদা হয়, আবার দেখা যাচ্ছে কোনো বিষয় বিশেষেও শিক্ষণ পদ্ধতি আলাদা হয়, কোথাও আরোহ পদ্ধতি, কোথাও অবরোহ পদ্ধতি, কোথাও বক্তৃতা পদ্ধতি, কোথাও ডেমনস্ট্রেশন পদ্ধতি, এইসব যে নানা রকম শিক্ষণ পদ্ধতি নির্ধারণ হয়, সেগুলো কে ঠিক করে থাকে? না, শিক্ষা দর্শন। তারপরে পয়েন্ট কি আছে, শিক্ষক প্রশিক্ষণ। শিক্ষক প্রশিক্ষণ গতানুগতিক যে ভাবে শিক্ষক প্রশিক্ষণ চলে আসছে, সেটা বাদ দিয়ে অত্যাধুনিকভাবে শিক্ষণ পদ্ধতি তৈরি করতে হবে। যেমন দেখা যাচ্ছে এই বর্তমানে আমাদের বিএড এর যে সিলেবাস, সেটা আগে ছিল 1 বছরের, কিন্তু বর্তমানে হয়ে গিয়েছে 2 বছরের। এটি নির্ধারণ মানে শিক্ষা দর্শনের তাৎপর্য এখানে সে এই দিকগুলো দেখে যে যুগের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষক প্রশিক্ষণ কেমন হলে সেটা সকলের পক্ষে উপযুক্ত হবে। সকলের পক্ষে বলতে শিক্ষার পক্ষে, সাধারণ মানুষের পক্ষে, সমাজের পক্ষে। কারণ একজন শিক্ষক তিনি এরপরে স্কুলে যাবেন এবং মানুষ তৈরি করবেন। শিক্ষক হলেন মানুষ তৈরি করার কারিগর। তাই শিক্ষক প্রশিক্ষণ যদি যথাযথ না হয়, কখনোই আদর্শ মানুষ হয়ে উঠবে না। এবং সেই শিক্ষক প্রশিক্ষণ যুগের সঙ্গে তাল মিলিয়ে যিনি লক্ষ্য রাখবেন, সেটা হলো শিক্ষা দর্শন। তারপরে যে পয়েন্ট আছে,
শিক্ষকের ব্যক্তিত্ব ও প্রজ্ঞার উন্নয়ন। একজন, প্রজ্ঞা শব্দের অর্থ হলো জ্ঞান, আর ব্যক্তিত্ব বলতে সবাই আমরা জানি পার্সোনালিটি। প্রজ্ঞা শব্দের অর্থ হচ্ছে জ্ঞান বা নলেজ। একজন শিক্ষকের ব্যক্তিত্ব এবং তার জ্ঞান কিভাবে উন্নতি হবে, যেমন দেখা যাচ্ছে শিক্ষক কোনো পাঠ্যক্রমে এমন কিছু পরিবর্তন আনা হলো যাতে শিক্ষকের জ্ঞান বৃদ্ধি পায়, আবার শিক্ষণ পদ্ধতিতে এমন কিছু পরিবর্তন আনা হলো যাতে শিক্ষকের জ্ঞান বৃদ্ধি পায়, তাতে তার ব্যক্তিত্ব বৃদ্ধি পায়। এইসব দিকগুলো ঠিক করে দেয় এবং লক্ষ্য রাখে হলো শিক্ষা দর্শন। তারপরে পয়েন্ট কি আছে, শিক্ষা সংক্রান্ত সমস্যার সমাধান। শিক্ষা সংক্রান্ত যাবতীয় যত সমস্যা আছে বিভিন্ন ক্ষেত্রে, শিক্ষা সংক্রান্ত কোনো প্ল্যানিং, শিক্ষা সংক্রান্ত পরীক্ষা বা মূল্যায়নের ক্ষেত্রে সমস্যা, শিক্ষা সংক্রান্ত গবেষণার ক্ষেত্রে সমস্যা, সার্ভে ক্ষেত্রে সমস্যা, এই যে যে নানা রকম সমস্যা আছে সেই সমস্ত সমস্যার সমাধান করে শিক্ষা দর্শন। তারপরে পয়েন্ট কি আছে, শিক্ষা এবং দর্শনের সেতুবন্ধ রচনা। এটা একটা শিক্ষা দর্শনের সবচেয়ে বড় কাজ, যে শিক্ষা এবং দর্শন একে যাতে অপরের পরিপূরক হয়ে থাকে, যাতে এমন পরিস্থিতি হয় শিক্ষা দর্শনকে ছাড়া চলতে না পারে এবং দর্শন শিক্ষাকে ছাড়া চলতে না পারে। এই যে সেতুবন্ধ বা এদের মধ্যে যোগাযোগ, কমিউনিকেশন যে তৈরি করে, সেটা হচ্ছে শিক্ষা দর্শন। তার পরবর্তী পয়েন্ট হলো যথার্থ মূল্যায়ন কৌশল প্রয়োগ। যথার্থ মূল্যায়ন কৌশল প্রয়োগ, যথার্থ মূল্যায়ন কৌশল প্রয়োগ বলতে যেমন আগে দেখা যেত স্কুলগুলিতে বছরে দুবার পরীক্ষা হচ্ছে, 6 মাসে একবার এবং বছরের শেষে গিয়ে আরেকবার প্রয়োগ হচ্ছে, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে না, কোনো কোনো স্কুলে 2 মাস অন্তর পরীক্ষা, কোনো কোনো স্কুলে আবার 3 মাস অন্তর পরীক্ষা। ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে বেশিরভাগ দেখা যায় প্রত্যেক মাসে মাসে সেখানে পরীক্ষা হচ্ছে। তাহলে আগে যেটা ছিল কি, সামেটিভ ইভ্যালুয়েশন, এর উপর জোর দেওয়া হতো, কিন্তু বর্তমানে সামেটিভ ইভ্যালুয়েশন আছে কিন্তু জোর দেওয়া হচ্ছে কিসের উপরে, ফরমেটিভ ইভ্যালুয়েশনের উপর। অর্থাৎ অল্প সময় অল্প পরীক্ষা, অল্প সময় অল্প পরীক্ষা, এইভাবে আস্তে আস্তে জোর দেওয়া হচ্ছে। আরো একটি বিষয়, যেমন আগে পরীক্ষার ক্ষেত্রে কি হতো, একটি প্রশ্নের নাম্বার থাকতো 10, 15, শর্ট কোশ্চেন খুব কম থাকতো, 2 নম্বরে কয়েকটা প্রশ্ন থাকতো, কিন্তু এখন বেশিরভাগই দেখা যাচ্ছে এমসিকিউ, তারপর আসছে 1-2 নাম্বার। বড় কোশ্চেনের মাত্রা, বড় কোশ্চেনের সংখ্যা খুবই কম, যার ফলে বর্তমান ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, যে পরীক্ষার্থীদের নাম্বার, পরীক্ষার যে রেজাল্টের নাম্বার, সেটা অনেকটা আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। তাই এই যুগের সঙ্গে তাল মিলিয়ে যে চলে, সেটি হচ্ছে শিক্ষা দর্শন। শিক্ষার ক্ষেত্রে মূল্যায়ন কখন কেমন করলে সঠিক হবে, সেটি লক্ষ্য রাখে শিক্ষা দর্শন। এরপরে আমরা এর পরবর্তী ক্ষেত্রে চলে যাব, শিক্ষা ও দর্শনের সম্পর্ক। এখানে আমরা এই বিষয়টিকে 2 ভাগে ভাগ করেছি। 1 নম্বর হলো শিক্ষার উপর দর্শনের প্রভাব এবং 2 নম্বর হলো দর্শনের উপর শিক্ষার প্রভাব। অর্থাৎ প্রথম হলো শিক্ষার উপর দর্শনের প্রভাব এবং দর্শনের উপর শিক্ষার প্রভাব। এর পরবর্তী ক্ষেত্রে আমরা আলোচনা করছি শিক্ষার উপর দর্শনের প্রভাব। অর্থাৎ শিক্ষার কোন কোন দিকগুলির উপরে দর্শন প্রভাব বিস্তার করেছে সে সম্পর্কে আমরা এবার দেখে নেব। একদম প্রথমেই যেটা রয়েছে, শিক্ষার লক্ষ্য নির্ধারণ, শিক্ষার কেমন লক্ষ্য হবে, কি লক্ষ্য হবে, এর উপরে প্রভাব বিস্তার করেছে দর্শন। তারপরে রয়েছে শিক্ষার পাঠ্যক্রম, কারিকুলাম অফ এডুকেশন, এটা দর্শন মানে শিক্ষার যতগুলি ক্ষেত্র আছে তার সবচেয়ে বেশি পরিমাণে প্রভাব বিস্তার করেছে এই শিক্ষার পাঠ্যক্রমের উপরে, যে পাঠ্যক্রম কেমন হওয়া উচিত, সম্পূর্ণভাবে এর উপরে দর্শনের প্রভাব রয়েছে।
তারপরে রয়েছে কি শিক্ষা পদ্ধতি, কোন পদ্ধতিতে শিক্ষণ দিলে যে শিক্ষা ব্যবস্থা সেটা অনেকটা ভালো হবে, অনেক উত্তম পদ্ধতি হবে, সেটাও লক্ষ্য রেখেছে শিক্ষা দর্শন। তারপরে হলো শৃঙ্খলা স্থাপন, ডিসিপ্লিন, বিদ্যালয়ে বা আশ্রমে সেখানে শিক্ষা ব্যবস্থা কেমন হবে। আবার এক্ষেত্রে বিভিন্ন যে দর্শন আছে সেই দর্শন ভেদে এখানে ভেদ দেখা যায়। যেমন যদি বলা হয় ভাববাদ, তো ভাববাদের ক্ষেত্রে শৃঙ্খলা বা ডিসিপ্লিন খুবই কড়া, অত্যন্ত কঠোর, কিন্তু সেই তুলনায় প্রকৃতিবাদ বা প্রয়োগবাদ যে দর্শন আছে সেই দর্শনে এই শৃঙ্খলা খুবই সাধারণ। সেখানে প্রকৃতিবাদে প্রকৃতির উপর ছেড়ে দেওয়া হয়, প্রকৃতির উপর শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হয়, প্রকৃতির নিয়মে তারা সবকিছু শিখুক। প্রয়োগবাদে শিক্ষার্থী হলো শিক্ষার প্রধান। তারপরে কি বলা হয়েছে, রোল অফ এ টিচার, শিক্ষকের ভূমিকা। শিক্ষকের ভূমিকা কেমন হবে, শিক্ষক শিক্ষার্থীর সঙ্গে কেমন সম্পর্ক রাখবে, শিক্ষক ক্লাসে কিভাবে পড়াবে, তিনি তার নিয়মানুবর্তিতা কিভাবে পালন করবে, এসবের উপর রয়েছে দর্শনের প্রভাব। তারপরে রয়েছে সবশেষে পাঠ্য বই বা টেক্সট বুক। টেক্সট বুক কেমন হবে, তার পদ্ধতি কেমন হবে, টেক্সট বুক কতটা মোটা বা সরু ইত্যাদি নানা রকম যে দিকগুলো, যেমন ক্লাস 7 এর জন্য টেক্সট বুক কতটা মোটা হবে, ক্লাস 10 এর জন্য টেক্সট বুক কতটা মোটা হবে, এসবের উপরে রয়েছে শিক্ষা দর্শনের প্রভাব। আজকের মতো যে সম্পূর্ণ আলোচনা শিক্ষা এবং দর্শনের নানা রকম সম্পর্ক এবং সিগনিফিকেন্স অফ ফিলোসফি ইন এডুকেশন, অর্থাৎ শিক্ষায় যে দার্শনিক তাৎপর্য, সেটা এখানে শেষ করা হলো।